24-এর গণ অভ্যুত্থানের পরের কয়েকটা দিন রাজধানীতে প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিল চাঁদাবাজির মাত্রা। তবে সেই সুসময় টেকেনি বেশি দিন। আবারও পুরনো রূপে ফিরেছে চাঁদাবাজরা। রাজধানীর অলিগলি, ফুটপাত, এমনকি রাজপথেও বেড়েছে দখলদারদের সংখ্যা। দর্শক, টিম সাদা কালো আজ আপনাদের দেখাবে রাজধানী জুড়ে দখলদারিত্ব আর চাঁদাবাজির রামরাজত্বের চিত্র। পুরো সময় আমাদের সঙ্গী হবার আমন্ত্রণ। তিলোত্তমা নগরী ঢাকার দুর্ভাগ্য যেন দখল আর চাঁদাবাজি। ফুটপাত, বাস টার্মিনাল, সদরঘাট সবখানেই চলে দখলের মহা উৎসব। দৈনিক, সাপ্তাহিক, কোথাও বা মাস চুক্তিতে চলে চাঁদাবাজি। সরকারি জমি কিংবা রাস্তার পাশের ফুটপাত, এমনকি কোনো কোনো এলাকার রাস্তা দখল করে বসানো হয় দোকানপাট। এলাকা ভিত্তিক চাঁদাবাজির হার এক এক রকম। আবার এসব চাঁদা দিতে হয় কয়েকটি ভাগে। সরকারি জায়গা বা ফুটপাত দখল করে কারা, আবার দখলকৃত জায়গায় অবৈধ দোকানপাটি বা বসায় কারা, চাঁদার হার ঠিক করে কারা, কারা নেয় সেই টাকা, এসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নামে টিম সাদা কালো। মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিং, শুক্রবার সন্ধ্যা 7:30। প্রায় পুরো রাস্তা এবং ঈদগাহ মাঠ জুড়ে এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে যেন কোনো মেলার আয়োজন। আমরাও তাই মনে করেছিলাম, তবে ভুল ভাঙলো কয়েকজন দোকানদারের সাথে কথা বলার পর। এখানে দোকান ভাড়া কত দেয়? কত নেয়? 200 দিয়ে। আর কারেন্ট বিল? কারেন্ট বিল এখানে 500 টাকা ভাড়া। বিদ্যুৎ বিল 100 টাকা। সন্ধ্যাকালে দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন এই আয়োজনের মূলে দখল আর চাঁদাবাজি। সন্ধ্যা থেকে এই এলাকাটি চলে যায় দখলবাজদের দখলে। দোকান প্রতি টাকা নেয়ার পাশাপাশি সরকারি বিদ্যুৎ পর্যন্ত বিক্রি করে দেয় চক্রটি। প্রতিটি দোকানে কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে নেওয়া হয় 150 থেকে 200 টাকা। সেই বিদ্যুতের সংযোগও কিন্তু অবৈধ, অর্থাৎ সরকারি বিদ্যুৎ নিজের পৈতৃক সম্পদ ভেবে ভাড়া দেয়া হয়। একদিকে বঞ্চিত হয় বৈধ গ্রাহক, অপরদিকে সরকারও পায় না কোনো বিল। চন্দ্রিমা হাউজিং এর অবৈধ এসব দোকানপাট থেকে চাঁদা উঠানো এবং চোরাই লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে টাকা উঠানোর নেপথ্যে জনি নামের একজনের নাম আসে সামনে। ফোনে যোগাযোগ করলে বিভিন্ন বাহানায় অভিযোগ এড়িয়ে যান জনি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দেন তিনি। 100 টাকা ভাড়া, 20 টাকা জরিমানা, এটা না হয় 500 টাকা না হয়। গরিব মানুষ করে রাখে একটা খাই থাকবে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। রাতের আলো ঝলমলে নগরীর ফুটপাতে যেন টাকা উড়ে। চন্দ্রিমা হাউজিং এ সন্ধ্যা রাতের এই চাঁদাবাজির আয়োজন দেখে টিম সাদা কালো সিদ্ধান্ত নেয় রাতের ঢাকায় এমন অবৈধ কারবারের উপর নজরদারি। গন্তব্য এবার আদাবরের নবোদয় হাউজিং। আমাদের কাছে অভিযোগ আছে সেখানে নিবন্ধনহীন নাম সর্বস্ব এক সমিতির নামে অবৈধ দোকানপাট বসিয়ে ভাড়া নেয়ার অজুহাতে চলছে চাঁদাবাজি। সরেজমিনে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আমাদের। ক্যামেরায় ধরা পড়ল টাকা ওঠানোর দৃশ্য। দোকানদাররাও স্বীকার করে নিলেন উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে সমিতির নামে করায় অভিনব চাঁদাবাজির কথা। এই তো লাখ দেড়েক টাকা হচ্ছে। আপনার 1.5 লাখ, এরকম 70 জনের যদি কত টাকা নিতে হয়, অনেক টাকা হয় না? তো সেই টাকাটা আপনি যদি ইয়েতে না রাখেন, ব্যাংকে না রাখেন, সেই টাকাটা নিরাপত্তা কোথায়? না, ব্যাংকে না। এটা আমরা মনে করি একজনের শর্ট করছে, যে একজন ব্যবসা করতেছে না, টাকা লাগে, এই থেকে আমরা 10,000 20,000 টাকা এই থেকে নিয়ে আমরা ব্যবসা করতে। আপনাদের সমিতির কি নিবন্ধন আছে কিনা জানেন না? এখন তো এইগুলো করা হয় নাই। এখানেও একই কায়দায় দেয়া হয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। বাদল এবং মিরাজ নামের দুই ব্যক্তি দায়িত্বে আছেন চাঁদা কালেকশনের, আর পেছনে নাটের গুরু স্থানীয় ওয়ার্ডের এক রাজনৈতিক নেতা, যার নাম বাদল ভুইয়া। আমরা চেষ্টা করেছি বাদল ভুইয়ার মুখোমুখি হতে, সরাসরি দেখা মিলল না। তবে ফোনে স্বীকার করলেন অনিবন্ধিত সমিতির নামে টাকা উঠানোর নির্দেশদাতা তিনি। সমিতির নামে যে চাঁদাবাজির অভিযোগটা আসছে, আমরা রাস্তার জন্য উল্লেখ করি নাই, আমরা স্থায়ী দোকানদার উল্লেখ করছি। অস্থায়ী দোকানদার উল্লেখ করি, স্থায়ী অনেক অস্থায়ী গ্রুপে আছে। স্থায়ী দোকানদার আছে, অস্থায়ী দোকানদারও আছে। সমিতি আমরা তো রাস্তা থেকে যদি আত্মসাৎ করি, তাহলে আমরা অভিযোগ করবো। আমরা তো আত্মসাৎ করি না।
একই অবস্থা মিরপুরের বিভিন্ন এলাকায়। অবৈধ দোকান বসানো আর ভাড়ার নামে চাঁদাবাজি যেন ডাল ভাত এখানে। এখানে কেউ বলবে না, আপনার যাওয়ার পর থেকে শুরু হয়ে গেছে অলরেডি। ওটা এক একজনে এক এক প্রাইজে কিনছে, কি 3 লাখ 4 লাখ আগে যারা কিনেছে ওরাই প্রতিদিন হয়তো 50 টাকা খরচ বাবদ নিচ্ছে আর কি। হ্যাঁ, বিদ্যুৎ বিল তো এটা যারা চালাইতেছে বিদ্যুৎ বিল প্রতিদিন দিতে হয়, 30 টাকা বা 40 টাকা বিদ্যুৎ বিল নিচ্ছে আর কি। ওরা এক এক সময় এক একটা বলতে এই সমস্যা, আবার বলতো যে এই উৎসবের টাকা ওই উৎসবের টাকা এরকম, হয়তো 500 200 100 এরকম। চাঁদাবাজদের আরেক উর্বর ভূমি রাজধানীর গুলিস্তান, যেখানে অটোরিকশা, ভ্যান, লেগুনা, সিএনজি, বাস, দোকানদার, হকার, এমনকি ভাসমান ফেরিওয়ালাকেও দিতে হয় চাঁদা। মুরগি নিয়ে বেরোলে কত দিতে হয়? 60 টাকা দেওয়া লাগে। যারা বেচছে, যারা বাকি বেচছে, নগদ বেচছে, যারা বেচছে, আমরা কমিশন দিয়ে আমরা সাদা কালোর ক্যামেরা এবার কারওয়ান বাজারে। এখানে চাঁদার টাকা গুনতে হয় প্রতি ফুট হিসাবে। রাতে আড়তে সবজি কিংবা মুদি দোকানের পণ্য, প্রতিটি লোড আনলোডের হিসাবে চাঁদা দিতে হয় বিভিন্ন পক্ষকে। কারওয়ান বাজারে দখল আর চাঁদাবাজি এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই এলাকার ভিতরের রাস্তা পর্যন্ত বন্ধ করে চলে আড়ত, যেখান থেকে প্রতি ফুটের হিসাবে দিতে হয় চাঁদা। এই চাঁদা আবার ভাগ হয় কয়েকটি অংশে। বিভিন্ন সমিতির নামে উঠে টাকা, যেগুলো রাজনৈতিক নেতা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, এমনকি সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তার পকেটেও ঢুকে। বিনিময় আমরা বাজারকে বিনিময় করে আমরা 20 টাকা 30 টাকা করে আমরা এই বাংলা মাল করে দিই। ক্ষমতার পালাবদলে দখলদারিত্বের হাত বদল হয় মাত্র, তবে চাঁদাবাজি সেটা চলে হরদম গতিতে। দর্শক, নগর জুড়ে দখল আর চাঁদাবাজির আরো কিছু চিত্র দেখাতে চাই আপনাদেরকে, তবে তার আগে পেরোতে হবে প্রথম বিরতির বাধা। বিরতিতে যাওয়ার সময় বলেছিলাম ঢাকার পথে পথে চাঁদাবাজির আরো ভয়াবহ চিত্র দেখাবো আপনাদেরকে। ফুটপাত বাজারঘাটের চাঁদাবাজির দৃশ্যের পর চলুন এবার দেখে আসি সদরঘাট আর বাস টার্মিনালের চিত্র। রাজধানীর অন্যতম বৃহৎ বাস টার্মিনাল সায়েদাবাদ। এই টার্মিনাল থেকে প্রতিদিন সিলেট, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটে ছেড়ে যায় হাজারের উপর বাস। টার্মিনালটি ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট। সাদা কালো টিমের হাতে থাকা তথ্য মতে এশিয়ান ট্রান্সপোর্টের ব্যানারে 50টি বাস, এশিয়া লাইন 60, এশিয়া এয়ারকন 40, তিশা প্লাস 65, সুরমা সুপার 120, পাহাড়িকা 35 ও পদ্মা পরিবহনের 35টি সহ 405টি বাস চলাচল করে, যারা প্রতিটি যাত্রা শুরুর আগে কথিত লাইনম্যান বা কালেক্টরের হাতে বুঝিয়ে দিতে হয় চাঁদার টাকা। এছাড়া ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর রুটে হিমাচলের ব্যানারে 30টি, হিমালয় 35টি, নীলাচল 30, 21-এ 35, ঢাকা এক্সপ্রেস 20, ড্রিমল্যান্ড 20 ও জোনাকি পরিবহনের 55 সহ মোট 225টি বাস থেকে বাৎসরিক চাঁদার পরিমাণ 100 কোটি টাকা। এছাড়া জনপথের মোড় থেকে সায়েদাবাদ, গাজীপুর চৌরাস্তা পর্যন্ত চলাচলকারী বলাকা সহ কয়েকটি পরিবহনকে বাস প্রতি গুনতে হয় 610 টাকা। আমরা তো লাইন ক্লিয়ার করে 20 টাকা দেয়। কোটি টাকার এই চাঁদাবাজির মূলে রয়েছে সড়ক পরিবহন শ্রমিক নেতারা, আছেন রাজনৈতিক নেতা, তালিকায় নাম আসে পুলিশেরও। চাঁদা তো ভাইয়া এই মাথায় 600 টাকা, এই মাথায় 100 টাকা, ওই 700 টাকার মতন চাঁদা যাবে। পরিবহন মালিক এবং শ্রমিক নেতাদের মধ্যে চাঁদা নেয়ার অভিযোগ সবচেয়ে বেশি যে দুই ব্যক্তির নামে, তারা হলেন খোকা এবং আরিফ। টিম সাদা কালো মুখোমুখি হতে চায় আলোচিত এই দুই ব্যক্তির। আরিফুল ইসলাম নোয়াখালী জেলা বাস মিনিবাস যাত্রী সেবা সমিতির সাধারণ সম্পাদক। তিনি সেবার নামে করছেন চাঁদাবাজি, সেটাকে আবার বৈধতা দিতে নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন ক্যামেরার সামনে। দূরপাল্লার বাস আপনার সব মিলে প্রায় 4 থেকে 4,500 মতো বাস হবে। গাজীপুরে বলাকাতে 150 বাস হবে, মানে এটা সায়েদাবাদ থেকে ছাড়া আর কি। পার্কিং খরচ হয়েছে সিটি কর্পোরেশনের 60 টাকা। সমিতি কেন্দ্রিক যেই সব গাড়িগুলা 200, 300 যেভাবে খরচ মানে মেনটেন করা যায়। কমিটি এখনও হয় নাই, টার্মিনাল মালিক সমিতি হয়নি, টার্মিনাল মালিক সমিতি কমিটিও হয় নাই, কোনো খরচও নেই। এই যারা লাইনম্যান আছে, লাঠি যে মনে করেন গাড়ি সিরিয়াল মেনটেন করে, ইয়ে করে যানজট নিরসন করে, ওরা 10-20 টাকা এখন নিতেছে।
কথা বলতে চাই টার্মিনালের আরেক নিয়ন্ত্রক খোকার সাথে। সায়েদাবাদ বাস মালিক সমিতির অঘোষিত হর্তাকর্তা তিনি। বলা যায় এই টার্মিনালের সকল কার্যক্রম চলে তার আঙ্গুলের ইশারায়। তবে পরপর 2 দিন চেষ্টা করেও তাকে পাওয়া গেল না। সাদাকালো টিম এবার দেশের বৃহৎ বাস টার্মিনাল গাবতলীতে। এই টার্মিনালে চাঁদা ছাড়া যেন গাছের একটি পাতাও নড়ে না। টিমের হাতে আসা তথ্য অনুযায়ী গাবতলী টার্মিনাল থেকে পাঠুরিয়া ফেরিঘাট পর্যন্ত সেলফি পরিবহনের প্রতিটি বাস থেকে প্রতিদিন 650 টাকা করে নেওয়া হয় চাঁদা। 400 টাকা খরচ আছে। 50 টাকা মালিক কর্মকর্তা সিটি কর্পোরেশন আছে। গাড়ি প্রতি 20 টাকা করে নিয়ে আমরা আমাদের বেতন নেই এখান থেকে 100 টাকা ওই সুপারভাইজাররা চান্দা নেয়। সেলফি পরিবহন, শুধু এই একটি পরিবহন থেকে চাঁদার হিসাবটা করি এবার। দিনে 2,10,000 টাকা চাঁদা, যা মাসে দাঁড়ায় 63 লাখ এবং বছরে 7,56,00,000 টাকা। বিপুল পরিমাণের এই চাঁদার টাকা নাকি খরচ করা হয় স্টাফদের বেতন ভাতা সহ নানান কল্যাণে। এমনটা ব্যাখ্যা দিলেন নিয়ন্ত্রকদের একজন। সব মিলে 650 টাকা নিলে আমার এনাফ হয়ে যায়। তাই আমরা মালিক পক্ষ এটাকে বৈঠক করে আমরা বলছি এই টাকাটার মধ্যে আমরা থাকবো। বাস টার্মিনালে চাঁদাবাজির সহজ এক কৌশলের নাম ব্যানার বাণিজ্য। কোন রকম একটি নামে যে কোনো রুটে পরিবহন চলাচলের অনুমতি নিয়ে শুরু হয় চাঁদাবাজি। অর্থাৎ ব্যানার মালিকের নিজের থাকে 2 থেকে 4টি বাস, বাদবাকি বাসগুলোকে নিজের ব্যানার ব্যবহারের অনুমতি দেওয়ার নামে খুলে ফেলেন চাঁদাবাজির দোকান। আওয়ামী লীগ সরকার পতনের পর গাবতলী টার্মিনালের নিয়ন্ত্রণ চলে যায় অন্য এক সিন্ডিকেটের হাতে। এই সিন্ডিকেট পরিচালনা করেন শামসুল আলম, যিনি আলম নামেই গাবতলীতে পরিচিত। পরিবহন খাতের অন্যতম প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের কার্যালয়ে কাজ করেন তিনি। তবে হানিফ পরিবহন দেখাশোনা করার চেয়েও তার বেশি আগ্রহ টার্মিনাল চাঁদাবাজিতে। পার্কিং এর ইজারা থেকে শুরু করে টার্মিনালে অবৈধ দোকান বসানো, বিদ্যুৎ সংযোগ সবই নিয়ন্ত্রণ করেন এই আলম। চালাচ্ছে তো ওনারাই, আলম ভাই। টার্মিনাল তো ওনাদের আন্ডারে। টার্মিনালের জিনিসটা পুরাটুকি হলো আপনার এই আরাত এন্টারপ্রাইজ, আরাত অটোমোবাইলসের নামে, ওর নামে আছে। ওখান থেকে আপনার টাকা কালেকশন করে প্রতিদিন ওনার অ্যাকাউন্টে চলে যায়। আমরা কমিশনে করি। এটা ধরেন আপনারা 3 টাকা করে, 10 টাকা নিলে আমরা 3 টাকা পাই। আমি খালি পেছনে নাম আইছি, দৌড়ে বেরোইছি, 10 টাকা দেওয়া লাগছে। টার্মিনালে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত করছেন এই আলম। চোরাই বৈদ্যুতিক লাইনের লস কানেকশন যে কোনো সময় গাবতলী টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে, যা স্বীকার করলেন খোদ বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। এটা সম্পূর্ণ দায়িত্ব হলো ইজারাদারের। ওনাদের অফিস আছে, সম্পূর্ণ দায়িত্ব হলো ওনাদের। ওনারা সম্পূর্ণ দায়িত্ব, আপনি তো একজন সরকারি লোক। আমার কাছে আমরা সব দিয়ে দিছি এদেরকে। অভিযোগের বিষয়ে আলমের মুখোমুখি হলে তা অস্বীকার করেন তিনি। টার্মিনালে দাঁড়িয়েই উল্টো বললেন এই জীবনে কখনো টার্মিনালে যাননি তিনি। আমার জানার সত্ত্বে আমি এইটুকুই বলতে পারবো, আমি কোনোদিন টার্মিনামে যাইও না, আর টার্মিনামে আমি এটার কোনো পরিচালনা করি না। আমি জাস্ট আমার একটা হাই এন্টারপ্রাইজে পরিচালনার দায়িত্ব আমি এটা আছে, আমি এটাই করি। দখল আর চাঁদাবাজির আড়ালে গাবতলী টার্মিনাল ঘিরে গড়ে উঠেছে মাদকের আখড়া। প্রকাশ্য দিবালোকে মাদক কেনাবেচা, সেবন সবই চলে, যেন দেখার কেউ নেই। এখানে তো মাদক সেবন তো হবে এখানে, কারণ যেহেতু এটা বাস টার্মিনাল, আন্তর্জাতিক টার্মিনাল, এটা তো হবেই। এদিকে সাদাকালো টিমের ক্যামেরা দেখে হঠাৎ তৎপর হয়ে ওঠে পুলিশ। টার্মিনালের সামনে যে রাস্তা পুরোটাই দখলবাজদের হাতে থাকে দিনরাত, সেই রাস্তা থেকে অবৈধ পার্কিং এ থাকা গাড়িগুলো সরিয়ে দিতে চেষ্টা চালান পুলিশ সদস্যরা। আমার একটা গাড়ি বড় ভাই, সব গাড়ি তো আছে এখানে। গাড়িটা আসে 10 মিনিট, যাত্রী উঠায় চলে যায়। তবে বেশিক্ষণ চলল না সেই হম্বিতম্বি। মিনিট 10 মধ্যেই এক প্রকার অসহায় আত্মসমর্পণ করলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। দিনভর চাঁদাবাজি, মাদক, আবার রাতেও একই দৃশ্য, অথচ কয়েক গজের ভিতরেই পুলিশ বক্স। সেখানে কর্তব্যরতদের কাছে প্রশ্ন ছিল কিভাবে নাকের ডগায় চলে এসব অপরাধ কর্মকাণ্ড। উত্তর শুনেই বুঝতে পারবেন দখলদার চাঁদাবাজ সিন্ডিকেট পুলিশের চেয়েও কতটা শক্তিশালী। আমরা তো প্রতিদিনই মনে করতে ধরতেছি, ওইখানে তো যদি সমস্যা হয় আমাদের বলেন, আমরা তো গাড়ি সরাই দিচ্ছি। সময় হলো আরেকবার বিরতি নেয়ার। ফিরে এসে খুঁজবো এই সিন্ডিকেটের আরো কয়েকজন ক্রীড়ানককে। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, স্বাগত আরেকবার, সেই সাথে কৃতজ্ঞতা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য। বলছিলাম
চাঁদাবাজ সিন্ডিকেটের আরো কয়েকজন কুশীলবের মুখোশ উন্মোচন করব আমরা, সেই সাথে খুঁজব তাদের খুঁটির জোর কোথায়। চলুন এবার আপনাদের পরিচয় করিয়ে দেই সদরঘাট এলাকার আরেক অঘোষিত চাঁদাবাজ সম্রাটের সাথে। রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম দ্বার এই সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখানে চাঁদাবাজি চলে মোটামুটি ঘন্টা হিসাবে। শ্রমিক থেকে শুরু করে লঞ্চ মালিক সবাইকেই গুনতে হয় চাঁদার টাকা। যাত্রীদের গমনাগমনের রাস্তাও দখল হয়ে গেছে। সরকারি জায়গা দখল করে বানানো হয়েছে ফলের আড়ত, চায়ের দোকান সহ নানা স্থাপনা। মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া নিতে হয় এসব অবৈধ দোকান, আবার প্রতিদিন দিতে হয় টাকা। আড়তে আসা গাড়িকে ঘন্টা হিসাবে চাঁদা পরিশোধ করতে হয় অবৈধ দখলদারদের। এই টাকাটা যারাই বেটা 1500-2000 দিয়া হে বলতে না, রাত্রে এ টাকা লয়ে যায়, রাত্রে গাড়ি লেগে যায়। প্রশাসন তো আহি, প্রশাসন কয়েকদিন পর মনে করেন যে রেট দেয়, মানে হামলা দেয় না, প্রতিদিন আর টাকা নেয় এলো কথা, নাহলে কি আর গাড়ি কি রাখার পারে নাকি। চাঁদাবাজ সিন্ডিকেটের রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনী। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে এই বাহিনী দিয়ে দেয়া হয় হুমকি, করা হয় মারধর। টাকার অঙ্কের গড় মিলে দোকান উঠিয়ে দেয়া বা নতুন দোকান বসানোর খেলা চলে প্রতিনিয়ত। ঘুষ চাইনি কয় লাইনের টাকা দেন, লাইনের টাকা 100 করে রাখে। আর রাত্রে ওই যে কিছু পোলা পান এসে ওই থেকে বিভিন্ন খারাপ ব্যবহার করছে, 1000 করে টাকা লিছে। চক্রটি এতটা ক্ষমতাধর যে নির্যাতনের শিকার হয়েও ভয়ে অনেকে মুখ খুলতে চান না। অভিযোগ রয়েছে এখানে দখল চাঁদাবাজির অন্যতম হোতা সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়নটির নির্বাচিত চেয়ারম্যান বিএনপির প্রবীণ নেতা তোতা মুন্সির মৃত্যুতে পদটি খালি হওয়ায় 2022 সালের 28 জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন সিরাজ। তারপরেই জড়িয়ে পড়েন নানা অপকর্মে। ভুক্তভোগী এলাকাবাসী সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন তার। তবুও অঢেল টাকা আর রাজনৈতিক ক্ষমতার দাপটে কোনো কিছুকেই তোয়াক্কা করেন না আলোচিত সিরাজ চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যা মামলার আসামি সিরাজ চেয়ারম্যান 2024 সালের 8 নভেম্বর গ্রেফতার হন র্যাবের হাতে। জামিনে বের হয়ে ভোল পাল্টে আবারও ফিরে আসেন পুরনো সাম্রাজ্যে। সদরঘাটের ফলের আড়ত ব্যবসায়ী সমিতির স্বঘোষিত সভাপতি তিনি। সিরাজ সাহেব কোথায় বসে? সিরাজের দখলের থাবা থেকে রেহাই পায়নি দেশের ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন আহসান মঞ্জিলের জমিও। প্রবেশপথ থেকে মূল ফটক পর্যন্ত দখল করে বসিয়েছেন অবৈধ দোকানপাট। এখান থেকে ওঠানো চাঁদার টাকার একটি অংশ যায় স্থানীয় পুলিশ ফাঁড়িতেও। ফল ব্যবসার আড়ালে দখল আর চাঁদাবাজির টাকায় দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ফলের বাগান করেছেন ভুটান, নেপাল আর ভারতে। একাধিক হিমাগারেরও মালিক সিরাজুল ইসলাম। হাতে নাতে সিরাজুলের চাঁদাবাজির প্রমাণ সংগ্রহে টিম সাদা কালো এবার অনুসরণ করলো তার এক এজেন্টকে। সেই অনুসরণই আমাদেরকে পৌঁছে দিল সিরাজ চেয়ারম্যান পর্যন্ত। আমার নাম হবি। এর দাম কম ছড়াই দিই না, আমরা লেবারের টাকা ছাগাইতে 50 টাকা। না না, ওই যে বাগান তুলি হারা সমিতির আওতায়। আমরা ওই যে এখন লোকে বাদাম তুলি। জি জি, ওই যে সভাপতি হলো হারুন সিরাজ সাহেব। এবার সাদা কালো টিমের ক্যামেরার সামনে আলোচিত সিরাজুল ইসলাম চেয়ারম্যান। প্রথমে ভেবেছিলেন হয়তো তার সাক্ষাৎকার নিতে এসেছি আমরা, তাই চেষ্টা করলেন কৃত্রিম আন্তরিকতা দেখানোর। তবে সদরঘাটের চাঁদাবাজির একচ্ছত্র অধিপতি হিসাবে অভিযোগের মুখোমুখি হতেই মুহূর্তেই পাল্টে গেল তার চেহারা। বক্তব্য দিবেন না বলে খেপে গেলেন তিনি, এক পর্যায়ে দিলেন হুমকিও। ফল বাজার সেটা নিয়ন্ত্রক হিসাবে আপনার নামটা এ বিষয়ে আমি বক্তব্য দেব না, আমি আপনার সাথে কথা বলবো। শেষ। পুরো রাজধানী জুড়ে জনসাধারণের ব্যবহারের জন্য রাখা সরকারি জমি, ফুটপাত, লঞ্চঘাট, বাস টার্মিনালই তো দখলদার আর চাঁদাবাজদের কবজায়। তাহলে কি দেখার কেউ নেই? এমন প্রশ্ন ছিল মহানগর পুলিশের এই মুখপাত্রের কাছে। রাজধানীর সড়কগুলা যেন যানজট মুক্ত থাকে, ব্যবহার উপযোগী থাকে, সেই জন্য পুলিশ
প্রায় সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করে আপনারা দেখেছেন। আমরা চাই নগরবাসী স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে যেন চলাফেরা করতে পারেন, সে উপলক্ষে আমাদের যে নিয়মিত অভিযান সেটা চলমান রয়েছে। আর যে বিষয়টা আপনি বললেন চাঁদাবাজি, এই সংক্রান্তে যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দখলদারদের সাথে আতাত নাকি তাদেরকে ভয় পায় 2 নগর ভবন? উত্তর খুঁজতে বারবার ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনে গিয়েছে টিম সাদা কালো। তবে কোনো এক অদৃশ্য ইশারায় দায়িত্বশীলদের কেউই আসতে চাননি ক্যামেরার সামনে। দর্শক, দখল চাঁদাবাজির এই মহা উৎসব দেখে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে, আসলে ঢাকার মালিক কে? টিম সাদা কালো চেষ্টা করেছে চাঁদাবাজির অন্ধকার গলিতে আলো ফেলে প্রকৃত চিত্র তুলে ধরার। বাকি কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। রাষ্ট্রের যথাযথ পদক্ষেপে অবসান ঘটুক চাঁদাবাজির মতো অন্যায়ের। নিপাত যাক দখলদারদের মতো দানবরা। এই কামনায় বরাবরের মতো যেতে যেতে বলি, আপনার আশেপাশে ঘটে যাওয়া অপরাধের তথ্য আমাদেরকে জানান, আর অপেক্ষায় থাকুন অপরাধীকে বিচার এবং বিবেকের মাঝখানে ঝুলিয়ে দিতে নতুন কোনো ঘটনা নিয়ে আবারও হাজির হবে টিম সাদা কালো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। খোদা হাফেজ।